কিছুটা পড়াইছিল ম্যাম, অল্প একটু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু ধারণা দিয়ে যাই। সো আমাদের বেসিক্যালি কি আছে, আমাদের এই স্যাটেলাইট সিস্টেম গুলাতে প্রত্যেকটাতেই মাল্টিপল অ্যাক্সেসের দরকার হয়। কেন মাল্টিপল অ্যাক্সেসের দরকার হয়? বিকজ ডেফিনেটলি আমার মাল্টিপল ইউজার আছে, তাদের অ্যাক্সেস এনশিওর করার জন্য মাল্টিপল অ্যাক্সেসের দরকার হয়। সো ফ্রিকোয়েন্সি ডিভিশন বা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে যেটা দেখা যেত, লেটস সে যদি একটু ফ্রিকোয়েন্সি ডিভিশনের কথা না বললেই না, যে ফ্রিকোয়েন্সি ডিভিশনে কি হতো, যে লেটস সে এই মুহূর্তে তোমাদের রুমে 15 জন আছে, সেই 15 জনই স্যাটেলাইট কমিউনিকেশনের, লেটস সে স্যাটেলাইটের থ্রুতে কোনো ডেটা পাঠাবে। সো স্যাটেলাইটের থ্রুতে যদি 15 জনকে একসাথে ডেটা পাঠাতে হয়, 15 জনকে 15টা ডিস্টিংক্ট ফ্রিকোয়েন্সি অফার করা হবে। ফ্রিকোয়েন্সি অফার করা মানে কি? এই ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কি কাজে লাগবে? হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কি কাজে লাগবে? সবাইকে আলাদা মানে এগুলা অ্যাকচুয়ালি আলাদা আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সো তখন প্রত্যেক ইউজারের যে ডেটা, ধরো তোমরা প্রত্যেকেই স্যাটেলাইটের মাধ্যমে সেম অ্যাসাইনমেন্ট জমা দেবে, কথার কথা, তোমাদের অ্যাসাইনমেন্টের যে ডেটাগুলো আছে সেগুলো মোটামুটি খুবই কাছাকাছি ইনফরমেশনের ডেটা। এই ডেটাটাকে কি করতে হবে আমার? এই ডেটাটাকে আমার মডুলেট করে পাঠাতে হবে। লো ফ্রিকোয়েন্সির ডেটাটাকে যখন আমাকে মডুলেট করে পাঠাতে হবে, তার মানে কি প্রত্যেকটার জন্য আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লাগবে। এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গুলোই হচ্ছে এফডিএমএ তে ফ্রিকোয়েন্সি বা টিডিএমএ তে টাইম স্লট দিয়ে যেভাবে দেওয়া হয়, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গুলাই হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য ডিফারেন্ট। কথা বোঝা যাচ্ছে? সো ধরো প্রত্যেকে তোমরা মোবাইলে কথা বলছো, মোবাইল দিয়ে এই এক্সাম্পল দেওয়াটা সবচেয়ে সহজ। প্রত্যেকে মোবাইলে কথা বলছো, প্রত্যেকের ভয়েস ফ্রিকোয়েন্সি মোটামুটি সেম রেঞ্জ। ভয়েস ফ্রিকোয়েন্সির রেঞ্জ কি বলো দেখি? জানি নাকি আমরা? আমাদের কথা বলার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কি? না, 20 কিলোহার্টজ কিসের সীমা বলো দেখি? শোনার। হ্যাঁ, 4 কিলোহার্টজ, উইদিন 3 to 4 কিলোহার্টজ হচ্ছে আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি রেঞ্জ। সো তোমরা যখন মোবাইলে কথা বলছো প্রত্যেকেরই একই ভয়েস ফ্রিকোয়েন্সি রেঞ্জ। প্রত্যেকেই যদি এখন এই ডেটাটাকে পাঠাতে চাও ওয়ের থ্রুতে, তোমার নিয়ারেস্ট বিটিএস এ, ধরো তোমরা ক্লাসরুমে বসে, এখন না হয় এক একজন এক এক লোকেশনে আছো, ক্লাসরুমে বসে যখন সবাই ফোনে কথা বলতে চাও, তোমাদের সবার নিয়ারেস্ট বিটিএস তো একটাই, তাই না? সেই নিয়ারেস্ট বিটিএস এর থ্রুতে যখন কমিউনিকেট করছো, কিভাবে কমিউনিকেট করছো? তোমাদের সবার সিগন্যাল যদি একসাথে পাঠাতে চাই, তাহলে তো এখানে ইন্টারফেয়ারেন্স হয়ে যাবে। সে কারণে কি করা হবে, তোমাদের প্রত্যেকের সিগন্যালকে ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করা হবে। এটাই হচ্ছে এফডিএম এর ব্যাপার। এই যে এফডিএম তে যে ফ্রিকোয়েন্সি আলাদা, এই ফ্রিকোয়েন্সিটা কি খায় না মাথায় দেয়? এটা হচ্ছে ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা, যেটা দিয়ে তোমাদের লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে মডুলেট করা হবে। এবার বলো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে কি হয়? টিডিএম তে কি হয়? ম্যাম একই ফ্রিকোয়েন্সিতে জাস্ট টাইম ডিফারেন্ট ডিফারেন্ট করে দেওয়া হয় সবার তার কমিউনিকেশন। মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাল্টিপল ইউজারের জন্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, বাট যেটা হয় ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এক একটা টাইম স্লটে ইউজারকে অ্যাসাইন করে দেওয়া হয়। তার মানে ধরো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে যদি আমার একটা রুমে 20 জন থাকে, তাহলে 20টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লাগে। একটা রুমে যদি 100 জন থাকে, 100টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লাগে, রাইট? তার মানে হচ্ছে যত বেশি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তত বেশি কোন জিনিসটা বেড়ে যাবে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাড়ালে অসুবিধাটা কি আমার? কেউ বলো দেখি, যত বেশি কি বাড়বে? ব্যান্ডউইথ বেশি লাগবে, রাইট? সো আমার যখন এই কারণে আমি কি করছি, আমি যাচ্ছি যে আমার ওই নাম্বার অফ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কমিয়ে নিয়ে আসতে। এফডিএমএ তেও এটা হয়ে থাকে যে হ্যাঁ আমরা মানে একটু হলেও কমে,
আগে ধরো 20 জন এফডিএমএ তে যখন 20 জন ইউজারের 20টা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে, এফডিএমএ তে হয়তো বা আমি 5টা টাইম স্লট করে দিচ্ছি এবং 5টা টাইম স্লটে হয়তো বা আমি অনলি 4টা ফ্রিকোয়েন্সি ইউজ করছি, ঠিক আছে? সো এইভাবে করে আমি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস অ্যাসিওর করতে পারছি। নাও চলে আসি আমরা যেটা বলছিলাম কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা সিডিএমএ টেকনিকের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়ে থাকে? সিডিএমএ টেকনিকে মেইনলি একটাই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে, একটাই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সমস্ত ইউজারকে অ্যাট এ টাইম অফার করা হয়। তার মানে সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং অফার্ড অ্যাট দ্য সেম টাইম। টিডিএমএ তে যেরকম ভাবে হতো সেরকম ভাবে হচ্ছে না। তাহলে এই জিনিসটা কিভাবে সম্ভব হচ্ছে? এই জিনিসটা সম্ভব হচ্ছে বাই স্প্রেডিং দ্য সিগন্যাল। Which signal? Spreading the baseband signal. Baseband signal মানেটা কি? তোমাদের যে প্রত্যেকের লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে, সেই লো ফ্রিকোয়েন্সি যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা হচ্ছে বেসব্যান্ড সিগন্যাল। এবং এই বেসব্যান্ড সিগন্যালটাকে আমি কিভাবে স্প্রেড করছি? বাই মিনস অফ সুডো নয়েজ কোড, বা সুডো নয়েজ কোডের আরেকটা নাম হচ্ছে চিপস। কি করা হচ্ছে? যখনই ইউজারের ডেটা দেওয়া হচ্ছে, ইউজার এন্ড থেকে যখন ডেটা দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশনটার সাথে একটা র্যান্ডম হাই ফ্রিকোয়েন্সি কোডকে কম্বাইন করা হচ্ছে। এবং হাউ ইট ইজ কম্বাইন্ড? থ্রু মডিউলো 2 অ্যাডার। কেউ বলতে পারবে নাকি মডিউলো 2 অ্যাডার জিনিসটা অ্যাকচুয়ালি কি? মনে আছে কারো? পড়েছি নাকি? মনে আছে তো অনেক পরের কথা। পড়েছি নাকি মডিউলো 2 অ্যাডার? ম্যাম 2 বিট অ্যাডার। না, 2 বিট অ্যাডার কেমনে হবে? আমার এত এত ডেটা 2 বিট অ্যাডারে আমি পাঠাতে পারবো? আর কিছু? আর কেউ? আর কিছু? বেসিক্যালি এক্সঅর গেটই হচ্ছে একটা মডিউলো 2 অ্যাডার। এক্সঅর গেট কি জিনিস? বাহ, আচ্ছা, একজন খালি উত্তর দিল, বাকিরা চুপ। মডিউলো 2 অ্যাডার আবার বলা লাগে নাকি কারো? আচ্ছা, সো মড 2 অ্যাডারের মাধ্যমে একটা ইউনিক তোমার কোড জেনারেট হয়। এবং এই যে পিএন কোড যেটা বলা হচ্ছে, এই পিএন কোডটা কি? সুডো র্যান্ডম। সুডো র্যান্ডম কথার মানে কি? সুডো র্যান্ডম কথাটার মানে কি? এমনি আমরা র্যান্ডম কোড জেনারেটর করেছিলাম না ফার্স্ট ইয়ারে সি প্রোগ্রামিং এ? জি ম্যাম। কি ছিল সুডো র্যান্ডম কথার মানে কি? আমাদের সি তে যে র্যান্ডম কোডটা জেনারেট করতাম, ওইটা কি অ্যাকচুয়াল র্যান্ডম ছিল? না ম্যাম। তাহলে একবার জেনারেট হয়ে তারপরে মানে ওইটাই বারবার জেনারেট হতো। মানে ওই নাম্বারই বারবার জেনারেট হবে? ম্যাম র্যান্ডম নাম্বার গুলো একটা নির্দিষ্ট সেট থেকেই আসতো অলওয়েজ, এর জন্য হচ্ছে কমপ্লিটলি র্যান্ডম ধরা হইতো না। কমপ্লিটলি র্যান্ডম ধরা হইতো না, একটা সিড থেকেই আসতো। আচ্ছা, সো এই যে আমি সুডো র্যান্ডম কোড বলতেছি, তার মানে কি ও একেবারেই পুরাপুরি র্যান্ডম না, ওকে অবশ্যই আমি প্রোগ্রাম করে একটা সার্টেন ওয়েতে র্যান্ডম কোড জেনারেট করাচ্ছি। এবং এই র্যান্ডম কোডটাতে কি হচ্ছে? বেসিক্যালি ডিফারেন্ট ফ্লিপ ফ্লপের থ্রুতে, ডিফারেন্ট রেজিস্ট্রির থ্রুতে আমরা এই পিএন কোড বা সুডো র্যান্ডম কোড গুলা জেনারেট করে থাকি। হ্যাঁ, সো এই সুডো র্যান্ডম কোড গুলা যখন জেনারেট হয়ে থাকে, সেটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সিতে থাকে। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য সুডো র্যান্ডম কোডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ তোমরা দেখবা, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য যে পিএন কোড ইউজ হয়, সেই পিএন কোডের
মানে পিএন কোডের ফ্রিকোয়েন্সিটা কি, কারণ এখানে তো সবকিছুই অ্যাকচুয়ালি আমার ডিজিটাইজড ডেটা। এই আমার ইনফরমেশন যেটা আসছে সেই ইনফরমেশনটাও কিন্তু অ্যানালগ আসছে না, হয়তো বা সামহাউ লাইন কোডের, ধরো নন রিটার্ন টু জিরো আর এরকম সামথিং কোন কোডের একটা ডেটা আসছে। And once this data get mixed with the PN code, ও একটা ইউনিক কোড জেনারেট করছে, ঠিক আছে? এবং এই ইউনিক কোডটাকে ফার্দার আমরা ডিফারেন্ট টাইপ অফ মডুলেশন হতে পারে, এখানে পিএসকে লেখা আছে বাট তার মানে শুধু এমন না যে পিএসকেই হতে পারে, হ্যাঁ, এরকম ডিফারেন্ট মডুলেশন টেকনিকের মাধ্যমে এটাকে মডুলেট করে ট্রান্সমিটারের থ্রুতে অ্যান্টেনা দিয়ে পাঠানো হয়, ডিফারেন্ট এন্ডে পাঠানো হয়ে থাকে। এবং এই ট্রান্সমিটেড সিগন্যালটা যখন স্যাটেলাইটে যখন রিসিভ করা হয়, সেই রিসিভিং এর কেসে কি হচ্ছে, যখন রিসিভার সিগন্যালটা রিসিভ করে থাকে, সিগন্যালটা হাই ফ্রিকোয়েন্সিতে আছে, সো অবশ্যই এই পিএন কোডের ফ্রিকোয়েন্সির সাথে এটাকে মিক্সার, এই যে এই সাইনটা, এটাকে বলা হয় মিক্সার। এর আগের দিন আমরা বলেছিলাম যে এই মিক্সারের মধ্যে বেসিক্যালি সিগন্যালের ফ্রিকোয়েন্সি বিয়োগ করা হয়, সিগন্যালের ফ্রিকোয়েন্সির সাবট্রাকশন নেওয়া হয়। সো লেটস সে পিএন কোড জেনারেটরের যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা, লেটস সে এফসি প্লাস এফআইএফ, যেখানে আইএফ ইজ দ্য ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, এবং আমি যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা ডেভেলপ পাচ্ছি এফসি, এই দুইটার থেকে সাবট্রাক্ট করে একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটাকে কনভার্ট করা হয়। দেন এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সির সিগন্যালটাকে ডিমডুলেট করার মাধ্যমে আলটিমেটলি রিসিভার এই ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে ডিমডুলেট করার মাধ্যমে আলটিমেটলি রিসিভার সিগন্যালটা রিসিভ করে থাকে। আচ্ছা বলো দেখি, আমার এই মিক্সারের দরকারটা কি ছিল? আমি ডিরেক্টলি সিগন্যালটাকে ডিমডুলেটরে কেন দিলাম না? কেন দিলাম না? আমরা ডিরেক্টলি সিগন্যাল ডিমডুলেটরে কেন দেওয়া হয় না? এনিবডি? সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সবার জন্য। না আর কিছু? হাই মেইনলি, হ্যাঁ, মেইনলি ফ্রিকোয়েন্সিটা, সিগন্যালটা এত বেশি হাই ফ্রিকোয়েন্সিতে থাকে যে ওকে ডিরেক্ট ডিমডুলেটরে দেওয়া যায় না, রাদার ফ্রিকোয়েন্সি ডাউন স্কেল করে করে একটু কমিয়ে নিয়ে এসে তারপরে ওকে এই ডিমডুলেটরে দিতে হয়। এই কারণে মাঝখানে একটা মিক্সার ইউজ করতে হয়, দেন এই মিক্সারের পরে ডিমডুলেটরে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে আরেকটা টার্ম যেটা এর আগের দিন একটু এসেছিল, অর্থোগোনাল। অর্থোগোনালটা বেসিক্যালি কি? ধরো তুমি একটা ডেটা দিচ্ছ 3, কথার কথা, আমি একটা ডেটা দিচ্ছি 7, তোমার সুডো র্যান্ডম কোড 7 আর আমার সুডো র্যান্ডম কোড 3। এখানে লেটস সে মডুলো টু অ্যাডারে যদি মাল্টিপ্লিকেশন হইতো তাহলে কি হইতো? 3 7 21, তোমারটাও 21 হয়ে যেত, আমারটাও 21 হয়ে যেত, তাই না? একেবারে লেম্যানের একটা এক্সাম্পল দিলাম আমি। তার মানে কি, সামহাউ যদি তোমার ইনফরমেশন আর পিএন কোড মিলিয়ে যে কম্বাইন্ড কোডটা আসছে, সেই কম্বাইন্ড কোডটা যদি আরেকজনের কম্বাইন্ড কোডের সাথে মিলে যায় তাহলে কি হবে? তাহলেই তো ইন্টারফারেন্স হয়ে যাবে। সো এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। সেই কারণে কি খেয়াল রাখতে হবে? সেই কারণে খেয়াল রাখতে হবে যে এই ইউনিক কোডগুলা যেটা জেনারেট হচ্ছে তারা যেন অবশ্যই অর্থোগোনাল কোড হয়। অর্থোগোনাল কোড মানে কি? অর্থোগোনাল কোড মানে হচ্ছে জিরো ক্রস কোরিলেশন। পড়ছি নাকি আমরা ডিএসপি তে কোরিলেশন, ক্রস কোরিলেশন, ওই যে কনভলিউশনের সাথে? জিরো ক্রস কোরিলেশন কিভাবে বার করে? একটা সিগন্যালকে ফিক্স থেকে আরেকটা সিগন্যালকে শিফট করা হয়, দেন কনভলিউশন হয়। আচ্ছা, সো নাও আমরা যদি একদম খুব জেনারেল ডিজিটাইজড ওয়েতে খুব সিম্পলি ক্রস কোরিলেশনকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, লেটস সে
একটা ডেটা হচ্ছে 0011, আরেকটা ডেটা হচ্ছে 0110, কথার কথা, ঠিক আছে? সো আমাদেরকে যদি এদের মধ্যে ক্রস কোরিলেশন করতে হয়, একটা খুব সিম্পল ওয়েতে চিন্তা করা যায় যে 0 কে আমি রিপ্লেস করব -1 দিয়ে, আর 1 উইল স্টে অ্যাজ 1। সো এই 0টা হয়ে গেল -1 -1 1 1। আর নেক্সট কেসে তার মানে আমি যখন এর দুইটাতে কনভার্ট করে নিলাম, দেন যেই কাজটা করা হবে সেটা হচ্ছে করসপন্ডিং বিট গুলাকে মাল্টিপ্লাই করে যোগ করা হবে। তার মানে কি -1 -1 প্রোডাক্ট করলে আসলো 1, দেন আবার -1 +1 -1। এই পুরা সামটা যদি 0 হয় তার মানেই হচ্ছে যে ওদের মধ্যে কোনো ক্রস কোরিলেশন নাই, তার মানে দে হ্যাভ 0 ক্রস কোরিলেশন। এটা একটা খুব সিম্পল ইজি ওয়ে ফর ক্রস কোরিলেশন, এবং মানে ফর ক্রস কোরিলেটিং এক ডিজিটাইজ ডেটা। সো 0টাকে -1 দিয়ে রিপ্রেজেন্ট করব, করসপন্ডিং বিট গুলাকে মাল্টিপ্লাই করব, এন্ড দেন আমরা অ্যাড করব, দ্যাটস ইট। ঠিক আছে, এভাবে করে আমরা ক্রস কোরিলেশন বার করে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা কিভাবে মানে অর্থোগোনাল কোড জেনারেট করতে পারছি কি পারছি না। এবং এখানে আরেকটা জিনিস দেখা যায় যে যদি আমি একটা এমবিটের কোড আমার থাকে, সেই এমবিটের কোডের শুধুমাত্র এম অর্থোগোনাল কোড জেনারেট করা সম্ভব, এর চেয়ে বেশি না। ঠিক আছে, সো বেসিক্যালি অর্থোগোনাল কোড গুলাতে ইউজুয়ালি যেটা দেখা যায় ইকুয়াল নাম্বার অফ 1 and 0 থাকে। ইকুয়াল নাম্বার 1 and 0 থাকলেই তখনই এই 0 ক্রস কোরিলেশনটা পাওয়া সম্ভব হয়ে থাকে। ওকে, সো নাও এইখানে আমাদের স্যাটেলাইট পার্ট শেষ হয়ে গেল। ওকে, আমরা শুধুমাত্র ভিস্যাট এর পোরশনটা এই স্যাটেলাইটের এই লেকচার থেকে বাদ দিয়েছি। এমন কোনো ইম্পর্টেন্ট আসলে কিছু না বলেই আমরা এরকম থিওরিটিক্যাল কথাবার্তা বলেই আমরা ওই জিনিসটাকে স্কিপ করে গেলাম। ঠিক আছে, সো নাও যদি আমরা একটু মুভ করি রাডারের লেকচারে, আজকে স্টার্ট করছি রাডার। আমি শেয়ারিং একটু স্টপ করছি, দেন আমি আবার রাডার ওপেন করছি। এক মিনিট। আচ্ছা, তোমাদের ক্লাস যেহেতু 25-26 তারিখ পর্যন্ত খোলা, বাট তারপরেও আমি তোমাদের যে ল্যাব ফাইনালটা আছে সেটা 21 তারিখেই নিয়ে নিতে চাই, বিকজ একদম লাস্ট দিনের জন্য রাখার কোনো মানে হয় না। সো এখানে যেটা হচ্ছে যে তোমরা যে কালকে ওই ল্যাবটা করেছো ওই এক্সপেরিমেন্টে, এইটা আসতে কি কোনো বেগ পেতে হয়েছে? মাইক্রো অ্যাম্পিয়ারের ওই অ্যামিটারটার কারেন্ট রোটে আসতো, পাওয়া যেত? আসতে আসতে হ্যাঁ, বুঝি না, কি বললে? কারেন্ট পাইছি, ভালো রেটিং পাইছি। হ্যাঁ, আমি তাই দেখলাম যে খারাপ রেটিং পাও নাই। আচ্ছা, এই জন্যই আমি যেটা হবে আমি আশা করি নাই অ্যাকচুয়ালি ওইটা দিয়ে ল্যাব শেষ পর্যন্ত করা যাবে, বাট তাও একটা তো করা গেছে। আরেকটা ছিল আননোন ইম্পিডেন্স বের করার ল্যাবটা, বাট 21 তারিখে। আচ্ছা, তোমাদের ল্যাবগুলোর কি অবস্থা বলো দেখি? বাকিগুলার ল্যাব ফাইনাল কোন উইকে হচ্ছে? ম্যাম এই 13 তারিখ হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব ফাইনাল 5টা গ্রুপের, আর পরের 20 তারিখ হচ্ছে বাকি 5টা গ্রুপের। ওই 20 তারিখে হচ্ছে ল্যাব ফাইনাল শেষ, মানে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব শেষ, আর কন্ট্রোল সিস্টেম আগেই শেষ। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা 21 তারিখেই ল্যাব ফাইনালটা দিয়ে দিই আমার মনে হয়। শুধু আর জি ম্যাম। পড়ায় লাভ নাই, থিওরি ক্লাস যতদূর চলবে চলবে, ল্যাবটা আমরা 21 তারিখেই ল্যাব ফাইনাল দিয়ে দিব। এবং এইখানে তোমাদের যেটা আমি করছি সেটা হচ্ছে যে তোমাদের যে ম্যাটল্যাব দিয়ে যে সাবমিশনটা, সেই সাবমিশনটা রাদার আমি 1 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি।
জি ম্যাম, ঠিক আছে? তাহলে ভালো হয় অনেক। সো সেই সাবমিশনটা তোমরা 24 তারিখের মধ্যে দিবা এবং 25 তারিখে তোমাদের একটা প্রেজেন্টেশনের মতন হবে যে অ্যাকচুয়ালি তোমরা কিভাবে অ্যাচিভ করেছো, কি অ্যাচিভ করেছো। ঠিক আছে? সো তোমাদের ল্যাবে এই যে পার্টটা, যে ম্যাটল্যাব দিয়ে সিএসটি কন্ট্রোল করার কাজ তোমরা ডেফিনেটলি গ্রুপে করেছো। 25 তারিখে আমরা সেই প্রত্যেকটা গ্রুপের প্রেজেন্টেশন, বাট তার মানে এমন না যে তোমাকে একদম খুব স্লাইড টাইপ বানায় নিয়ে অনেক কিছু করে নিয়ে আসতে হবে, অ্যাবসলিউটলি টেকনিক্যাল প্রেজেন্টেশন হবে। তোমরা তোমার দরকার হলে তোমাদের ল্যাপটপ থেকেই পুরো ওপেন করবা, ওপেন করে স্টেপ বাই স্টেপ আমাকে বুঝাবা। এখানে একটা ব্যাপার হচ্ছে দুইজনের গ্রুপ যখন হবে আমি যাকে বলবো সেই আমাকে বুঝাবে। ঠিক আছে? এবং তুমি যেই পার্টটাই করেছো সেই পার্টটার রেজাল্ট কেমন হলো, এই রেজাল্টের মানে কি, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসটা তোমরা আমাকে বুঝাবে। ওকে, বুঝা গেল কথাটা? জি ম্যাম। ম্যাম অফলাইন প্রেজেন্টেশন হবে? অবশ্যই অফলাইন। হ্যাঁ ম্যাম, ম্যাটল্যাব দিয়ে যে আমাদের প্রজেক্টটা আছে ওইখানে কি আমরা ম্যাটল্যাব কোড দিয়ে পুরো স্ক্র্যাচ থেকে সিএসটি মডেল বানাবো, নাকি এক্সিস্টিং একটা মডেল আছে সিএসটি তে ওটার প্যারামিটার স্ট্রিপিং করব ম্যাটল্যাব কোডের ওইটার না না না, সিএসটি এর কাজ সিএসটি করবে, ম্যাটল্যাব জাস্ট সিএসটি কে কমান্ড দিবে, সোজা কথা। প্যারামিটার ধরো প্যারামিটার সুইপ ছাড়াও অনেক রকম কন্ডিশন দিতে হয়। লেটস সে S11 এর ভ্যালুগুলা লোড করো, তুমি 5টা মাইক্রোস্ট্রিপ লাইন সিমুলেট করলা, প্রত্যেকবার তোমার S11 কত আসতেছে সেই ভ্যালুগুলা তুমি ম্যাটল্যাবে আউটপুটে দেখাইলা। কথা বুঝাতে পারছি? এটা কিন্তু তোমার প্যারামিটার সুইপে হবে না। ম্যাম, মানে আমি অলরেডি সিএসটি তে একটা হচ্ছে মডেল বানায় রাখবো ম্যানুয়ালি, তারপরে হচ্ছে ম্যাটল্যাব কে কমান্ড দিব। রাইট। আরেকবার বলো। ম্যাম, আমি হচ্ছে সিএসটি তে অলরেডি একটা মডেল বানাবো, তারপরে হচ্ছে ম্যাটল্যাব কে কমান্ড দিব যে রেজাল্ট দিতে, এরকম কিছু ম্যাম? আমি একটু মিস করছি, সরি, আমার একটু ব্রেক আসছে, আরেকবার বলবা? হ্যালো ম্যাম, মানে হুম। আমি হচ্ছে সিএসটি তে নিজে নিজে মডেল বানাবো আগে, তারপরে ম্যাম ম্যাটল্যাবে কোড লিখবো যে আমাকে রেজাল্ট দাও বা হচ্ছে প্যারামিটার চেঞ্জ করো, এরকম কিছু ম্যাম? এরকমই কিছু। ধরো তুমি ম্যাটল্যাব থেকে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে, এবং এখানে তোমাদের ফুল ফ্রিডম আছে যে কে কিভাবে করবে। একটা হচ্ছে ম্যাটল্যাব সিএসটি কে ইনভোক করবে যে আমি এই এই প্যারামিটার দিয়ে দিলাম, এবার এই এই প্যারামিটারের রেসপেক্টে তুমি ডিজাইন করো। ডিজাইন করে তোমার যে রেজাল্ট আসতেছে সেখানে ধরো S11 এর ভ্যালুগুলা বা গেইনের ভ্যালুগুলা কোনো একটা ভ্যালু ম্যাটল্যাবে আবার নিজে সেভ করো। কথা বুঝাতে পারছি? ম্যাম, কাটা আসছে কথা, শুনতে পাইনি ম্যাম। আচ্ছা আবার বলি, যে ধরো ম্যাটল্যাবে আমি বলে দিলাম যে এল এর ভ্যালু এত, ডাব্লিউ ভ্যালু এত, হাইট এত, প্যারামিটার গুলা ম্যাটল্যাবে দিলাম। সিএসটি ওই ম্যাটল্যাবটা পাচ্ছে, ওই ওই ডেটা গুলা পাচ্ছে এবং সেই ডেটা অনুযায়ী সিএসটি সিমুলেশন স্টার্ট করছে। ওয়ান্স সিএসটি সিমুলেশন শেষ করছে, সিএসটি যেই রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টের যে কোনো ফাইল, লেটস সে S11 হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, যে কোনো ফাইল, সেই ফাইলটা তোমার ম্যাটল্যাবে যে সেভ হবে। কথা বুঝতে পারছি? সো এটা একটা এক্সাম্পল দিলাম, বাট এটা অ্যাবসলিউটলি তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কি কি অ্যাসপেক্ট এটার মধ্যে নিয়ে আসতে চাও এবং তোমরা সেই রকম ভাবে তোমাদের টেকনিক্যাল পার্টটা প্রিপেয়ার করবা। কথা বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এবার শুরু করি রাডারের সেকশনটা। 1 মিনিট, আমি জাস্ট 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আসতেছি।
দেখা যাচ্ছে? আচ্ছা, আমি বেসিক্যালি রাডারটা পড়াই হচ্ছে স্কলনিকের বই থেকে। হ্যাঁ, তো তোমাদের কাছে এই বইটার নামও দিয়ে দেওয়া আছে এবং মোস্ট কি সফট কপিও দিয়ে দেওয়া আছে। বাট রাডারের রাডারের এই সবসময় দেখা যায় যে রাডার পড়ানোর জন্য সবচেয়ে কম সময় পাই। হ্যাঁ, তো এই পিডিএফটা আমি কোনো একটা মানে ইন্টারনেটে পাইছিলাম আর কি, মোস্ট লাইক এটা আইআইটি বা এরকম কোথাও, আমার ঠিক এখন খেয়াল নাই। সো এটাও একদমই তোমার এই স্কলনিকের বই থেকেই সামারাইজড একটা ভার্সন। হ্যাঁ, সো আমি ডিরেক্টলি এই পিডিএফ থেকেই পড়াচ্ছি। সো মেইনলি রাডার বলো রেডার বলো, এক একজন এক এক ভাবে প্রোনাউন্স করে। কি হয়ে থাকে রাডারের মেইন জিনিসটা কি? রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। বাই দা ওয়ে, আমি কিন্তু একটা জিনিস জানতে চাই, তোমাদের ইনকোর্সের খাতা দেখা শুরু হওয়ার পরে আমি কিন্তু বেশ ওয়ারিড হয়েছি। যারা ক্লাসে যথেষ্ট রেসপন্ড করে, যাদেরকে আমি এটা ভাবছি যে ওরা বুঝতে পারছে, তাদের খাতাতেও আমি অনেক কিছু খুবই একটু কি বলবো অদ্ভুত দেখলাম। এবং আমি ইউজুয়ালি অনেক বেশি নাম্বার দিই, আমি সবসময় বেশি নাম্বার দিই, বাট তারপরেও এরকমও আসছে যে খাতায় আমাকে জাস্ট 0 দিতে হয়েছে, আমি কোনোভাবেই ওই করতে পারি নাই। আর আমি একটা ওয়েতে খাতা দেখি, সেটা হচ্ছে ধরো একটা কোয়েশ্চেন দেখি, সব খাতার সেম কোয়েশ্চেন দেখি, যেন মার্কিং এ ওরকম উঠানামা না হয়। আমি জানি না তোমরাও হয়তো বা টিউশনি কোচিং টোচিং এ যখন তোমরা কখনো কাজ করছো কিনা, যে অনেক খাতা যখন দেখতে হয় তখন দেখা যায় কি প্রথম জনের 1 নম্বরের প্রশ্নের মার্ক আর একদম লাস্ট জনের 1 নম্বর প্রশ্নের মার্ক কিন্তু অনেক সময় ডিফারেন্ট হয়ে যায়। তো সেই জন্য আমি ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে সব খাতার 1 নম্বর কোয়েশ্চেন একসাথে দেখি। হ্যাঁ, সো তোমাদের কি হয়েছে, তোমরা কি আমার পড়াটা আসলে বুঝতে পারো? একটু আমাকে ফ্রিলি বলো, কারণ আমি তো ধুমায় একটার পর একটা শেষ করে যাচ্ছি, বাট তোমরা বুঝতে পারতেছো কিনা এটা তো আমি বুঝতে পারতেছি না। স্পেশালি তোমাদের খাতা দেখে তো আমি খুবই চিন্তিত হয়েছি যে তাহলে কি হলো। হ্যাঁ, একটু কি আমার সাথে বলবা কথা, যে তোমাদের আসলে ব্যাপারটা কি হচ্ছে? মাইক্রোওয়েভ কোর্স কি আমরা বুঝি? ম্যাম কোর্সটা বুঝছি, বাট ফার্স্ট লেকচারটা ম্যাম দেখা হয় নাই তো আমার, এই জন্য আমি 1 নাম্বার কোশ্চেনটা পারি না, বাকিগুলো সবই পারছি মোটামুটি, মানে সবারই হয়েছে ভালোই মোটামুটি। মানে তাই কি? থিওরিটা ম্যাম বুঝছি ভালোভাবে। বাকিদের কি অবস্থা? লিঙ্ক ছিল আমার জন্য হ্যাঁ? লাস্ট কোশ্চেনটা ম্যাম লিঙ্ক ছিল। কোয়েশ্চেন লেন্দি ছিল, আচ্ছা ঠিক আছে বুঝলাম লেন্দি ছিল, বোঝার কথা আগে বলো। আমি বুঝতে পারছি জিনিসগুলা। তোমরা কি বুঝো আমার কথা? তোমাদের যখন ক্লাসও চলে তখন কি তোমরা কথা বুঝো? পরীক্ষার প্রশ্ন কিন্তু এইরকমই আসবে, খুবই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আসবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু একেবারেই আহ তোমাদের ওই মানে আমার কোয়েশ্চেন যদি খুব হাইলি মডারেট না হয়ে থাকে তাহলে কিন্তু যথেষ্ট ম্যাথমেটিক্যাল আর প্রবলেম সলভিং আর এইরকম জিনিসপত্র। আমি তো ভাবছি ট্রানজিট টাইম সবাই পারবে, মানে এত এস ইকুয়াল টু ভিটি, এটা আবার লেকচার করা লাগে, এটা আবার ক্লাস করা লাগে। এবং একটা সময় আমার কাছে মনে হচ্ছে আমি কি কিছু ভুল করতেছি, আমি আবারও না মানে আমি নিজে খাতায় করছি, কি ব্যাপার এত মানুষের এইরকম অবস্থা কেন? ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু রো, এত সিম্পল একটা ফর্মুলা, সেখানে এত কনফিউশন কেন আমি তো বুঝলাম না। ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশনই তো আছে রে বাবা, ইন্টিগ্রাল নিয়ে সারফেস ইন্টিগ্রেশন হাবি যাবি যে যার মতো এত কিছু কঠিন করে ফেলছো যে আমারই মনে হচ্ছিল যে আমি মনে হয় ভুল করে লিখতেছি।
এনিওয়ে, সো তোমাদের যদি অসুবিধা Ma'am. থাকে, হ্যাঁ বলো বলো বলো। ম্যাম ওয়ানের যে বি ছিল ম্যাম, ওটা হচ্ছে একটু সলভ করে দিলে ভালো হয়, মানে আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট দিন ইনশাল্লাহ রবিবার না হলে মঙ্গলবার অবশ্যই খাতা দিয়ে দিব, এবং খাতা দিয়ে তোমাদের সাথে একেবারে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আমরা এটা নিয়ে ডিসকাসও করবো। ওকে, এবং ডিসকাস মানে একদম সলভ সহই ডিসকাস, এমনি হুদা ডিসকাস। আচ্ছা, সো নাও বাট মানে আমি আরো বেটার এক্সপেক্ট করছিলাম, সত্যি কথা আমি একটু এবারে খুব সবাই যে জেনারেল কনসেপ্ট আমরা সবাই জানি, একটাই সিস্টেম যেটা ট্রান্সমিটার অ্যান্টেনা এবং রিসিভার অ্যান্টেনা বোথ জিনিস ওই সিস্টেমের মধ্যে থাকে, আর এখানে থাকে হচ্ছে আমার টার্গেট। সো কি করা হচ্ছে, ট্রান্সমিটার থেকে টার্গেটে সিগন্যাল পাঠানো হচ্ছে, টার্গেট সেই সিগন্যাল রিফ্লেক্ট করছে, সেই রিফ্লেক্ট করার সাথে সাথে টার্গেটে যখন সিগন্যালটা রিফ্লেক্ট করে আসছে, এই যে একটা সিগন্যাল গেল এবং রিফ্লেক্টেড সিগন্যাল যে আসলো, এদের দুইজনের মধ্যে কি টাইমের একটা ডিফারেন্স আছে, তাই না? কথা বোঝা যাচ্ছে? এই যে টাইমের ডিফারেন্স, এই টাইমের ডিফারেন্স থেকে একেবারে সরল সূত্র এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা থেকে টার্গেট থেকে সোর্সের ডিস্টেন্স মেজার করা হয়। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি রাডার ডাজ। সো রাডার মেইনলি টার্গেটটাকে ডিটেক্ট করে, অ্যান্ড টার্গেটটা কোন রেঞ্জে আছে, কত ডিস্টেন্সে আছে, সেই ডিস্টেন্সটা ক্যালকুলেট করে থাকে। ওকে, সো নাও যদি আমরা রাডার ডিটেকশন অ্যান্ড রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বলি, তার মানে টার্গেটের মধ্যে আমি একটা রেডিও সিগন্যাল পাঠাচ্ছি, সেই সিগন্যালটা যখন সে রিফ্লেক্ট করছে সেটা থেকে আমি টার্গেটের পজিশন ডিটেক্ট করছি, এবং টার্গেট কত দূরে আছে ডিস্টেন্সটা রেঞ্জিংটা বের করছি। টার্গেটের পজিশন করবো না, যে টার্গেটের এক্সিস্টেন্স ডিটেক্ট করছি, এন্ড টার্গেটটা কত রেঞ্জে আছে, কত ডিস্টেন্সে আছে, সেই জিনিসটা রেঞ্জিংটা ক্যালকুলেট করছি। দিস ইজ রাডার। সো নাও যখন একটা রাডার কাজ করে, ট্রান্সমিটিং অ্যান্টেনা কি করে, সিগন্যাল সেন্ড করে থাকে। কি ধরনের সিগন্যাল সেন্ড করে থাকে? বেসিক্যালি ট্রান্সমিটিং অ্যান্টেনা রিপিটেটিভ পালস আকারের সিগন্যাল সেন্ড করে থাকে। রিপিটেটিভ পালস কি? খুবই ন্যারো উইডথের হাই অ্যাম্পলিটিউড পালস। So let's say narrow width, high amplitude pulse, certain time পর transmitting antenna টা send করে থাকে। So let's say t0 টাইমে একটা পালস পাঠানো হয়, ঠিক আছে? t0 সেকেন্ডে যদি একটা পালস পাঠানো হয়, তাহলে এই রাডারের পালস সেন্ডিং ফ্রিকোয়েন্সিটা কত? t0 সেকেন্ডে যদি ওয়ান সিঙ্গেল পালস পাঠানো হয়, 1/t0। 1/t0। আচ্ছা, সো এই যদি হয়ে থাকে রাডারের সিগন্যাল এমিশনের ফ্রিকোয়েন্সি, বা এরকম যদি রাডারের ওয়েভ ফর্ম হয়ে থাকে, এখানে আমাদের এখন কিছু খুব সহজ টার্ম চলে আসে। লেটস সে আমি কোনো একটা আচ্ছা বলি, সো আমি একটা রাডার, সে t0 টাইমে সিঙ্গেল পালস পাঠাচ্ছে। আমরা যখন রাডারকে টার্গেটকে রেঞ্জিং করার চেষ্টা করি, টার্গেটের পজিশন বের করার চেষ্টা করি, আমরা কি দেখি? রিফ্লেক্টেড সিগন্যালটা রিসিভিং অ্যান্টেনা কখন রিসিভ করছে। সো লেটস সে একটা পালস পাঠানো হলো, দেন লেটস সে ক্যাপিটাল t0 টাইম পরে আমি আরেকটা রিসিভিং সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে? আবারও আমি আরেকটা
স্মল টি নট টাইম পরে আমি আরেকটা রিপিটেটিভ পালস পাঠাচ্ছি এবং সেইটার থেকে ক্যাপিটাল টি নট টাইম পরে আমি আরেকটা রিফ্লেক্টেড আউটপুট রিসিভিং অ্যান্টেনা রিসিভ করছে। সো নাও এই যে আমি ক্যাপিটাল টি নটটা পাঠাচ্ছি, টি নট পরে যে আমি সিগন্যালটা পাঠাচ্ছি তার মানে কি আমি স্টার্ট করলাম যে সিগন্যালটা দিয়ে সেই সিগন্যালটা পাঠিয়ে ফেলার টি নট টাইম, ক্যাপিটাল টি নট টাইম পরে আমি রিসিভড সিগন্যালটা পাচ্ছি, রাইট? সো আমি বলতে পারি আমার সিগন্যালটা সোর্স থেকে টার্গেটে যে সিগন্যাল রিফ্লেক্ট ব্যাক হয়ে ফেরত আসতে কত সময় লাগছে, ক্যাপিটাল টি নট। এবং এইটুকু ডিস্টেন্স যদি হয়ে থাকে আর, তার মানে টি নট টাইমে সে বেসিক্যালি কত ডিস্টেন্স পার করছে, 2r। এবং ওই যে আবারও s ইকুয়াল টু ভিটি সূত্র যদি আমরা যাই, যেহেতু এটা রেডিও সিগন্যাল মাইক্রোওয়েভ সিগন্যাল যেটাই বলি না কেন, সো এরা সবাই লাইটের ভেলোসিটিতে মুভ করছে, লেটস সে, সো ভি ক্যাপিটাল টি নট। ঠিক আছে, এইটা যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে আমার টার্গেট যে ডিস্টেন্সে আছে সেটা হচ্ছে ভি টি নট ডিভাইডেড বাই 2। ঠিক আছে কথাটা সবাই? এখানে তো কোনো কনফিউশন থাকার কথা না, বাট থাকলেও যদি থাকে তাহলে একটু জানিও প্লিজ। আচ্ছা, সো এইভাবে যদি আমি ডিস্টেন্স মেজার করতে পারি যে আমার টার্গেটটা কত ডিস্টেন্সে আছে, তাহলে আমি এই ইকুয়েশনটাকে বলতে পারি যে আমার বেসিক্যালি এই ইকুয়েশনটা আমাকে ডিস্টেন্স মেজার করে দিচ্ছে, আমাকে রেঞ্জটা মেজার করে দিচ্ছে। নাও এখন আমি যদি আরেকটু চিন্তা করি, যদি আমার এরকম কেস হতো যে আমার একটা টার্গেটের উদ্দেশ্যে ট্রান্সমিটার একটা সিগন্যাল পাঠাচ্ছে, টি নট টাইম পরে সে আরো একটা সিগন্যাল পাঠাচ্ছে, এইটা পাওয়ার পরে, এটা পাঠানোর পরে যদি আমার রিফ্লেক্টেড সিগন্যালটা আসে, তার মানে কি এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়ে যাবে না? আমার রিপিটেটিভ দুইটা পালস পাঠিয়ে ফেললাম, দুইটা পালস পাঠানোর পরে আমি একটা রিপিটেশন পাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে এই জিনিসটা যখন এরকম হতে থাকবে, এত সিগন্যাল গুলো এত হাই ফ্রিকোয়েন্সিতে যাবে, তখন আমি বুঝতে পারবো না যে আমার অ্যাকচুয়ালি একটা সিগন্যাল পাঠানোর কতক্ষণ পরে আমি আর রিফ্লেক্টেড আউটপুটটা পাচ্ছি। এটা একটা কনফিউশন ক্রিয়েট করবে, কোনো অ্যাডিশনাল ইনফরমেশন ছাড়া এরকম একটা রিফ্লেক্টেড সিগন্যাল যখন চলে আসছে, এটা একটা মানে কনফিউশন ক্রিয়েট করবে। কি কনফিউশন ক্রিয়েট করবে? যে আমি যে রিসিভ সিগন্যালটা পাচ্ছি, এই রিসিভ সিগন্যালটা কি ফার্স্ট পালসের রিফ্লেকশন নাকি সেকেন্ড পালসের রিফ্লেকশন? আমি তো বুঝতে পারছি না যে এটা কোথা থেকে কোন সিগন্যালের কারণে এই রিফ্লেকশনটা তৈরি হচ্ছে। সো নাও এই কারণে এই যে এই অ্যাম্বিগুইটিটা ক্রিয়েট হয়, এই অ্যাম্বিগুইটিটা যেন ক্রিয়েট না হয়, সেইটার জন্য যেই ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে অবশ্যই এই টি নটকে, আচ্ছা টি নটটাকে টি আর বলি তাহলে একটু সুবিধা হবে, রেঞ্জিং এর এই টি আরটাকে অবশ্যই অ্যাকচুয়াল পালস ফ্রিকোয়েন্সি যেটা আছে বা পালস টাইম যেটা আছে তার চেয়ে ছোট হতে হবে। ঠিক আছে, টু অ্যাভয়েড দিস অ্যাম্বিগুইটি অবশ্যই টি আরটাকে টি নটের চেয়ে স্মলার হতে হবে। সো যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এই ইকুয়েশনটা যেটা করলাম টু আইডেন্টিফাই দ্য রেঞ্জ অফ দ্য টার্গেট, এই ইকুয়েশনটাকেও আমাদের একটু মডিফাই করতে হবে। কেন? বিকজ এখানে আমরা যেটা টি আর বলেছিলাম, এই টি আরটাকে টি নটের চেয়ে ছোট হতে হবে, বা ম্যাক্সিমাম টি নটের সমান হতে পারে সে, এর বেশি কিন্তু না, তাই না? টি আর যদি টি নটের চেয়ে বড় হয়ে যায় তাহলেই কিন্তু আমার অ্যাম্বিগুইটি জেনারেট হয়ে যাবে। সো তার মানে আমাকে যদি এখন বলা হয় যে ম্যাক্সিমাম কত টাইম আমি কনসিডার করতে পারবো টু গেট দ্য রিফ্লেকশন এন্ড টু অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, আমি বলতে পারি যে আমার টিআর এর ভ্যালু যদি টি নটের সমান হয়, তাহলে ম্যাক্সিমাম আনঅ্যাম্বিগুয়াস
রেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে ভি টি নট ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম আনঅ্যাম্বিগুয়াস রেঞ্জ অফ দা রাডার। ক্লিয়ার সবাই? এখানে কোনো অসুবিধা আছে? এবং এখানে মানে এগুলো খুবই সিম্পল। আচ্ছা, আমরা কি টার্গেট রাডারের কোনো কিছু ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি নাকি? ম্যাম সোনার দিয়ে নদীর গভীরতা বের করা ছিল। আচ্ছা, আমরা কি কোনো রেঞ্জের ইকুয়েশন এরকম কোনো কিছু দেখছিলাম? ওকে, সো নাও মানে কোনো কিছু যদি রিপিটেটিভ হয়, আমাদের মানে সমুদ্রের মতো পড়ানোর জিনিস আছে, সো কোনো কিছু যদি রিপিটেটিভ মনে করো তাহলে অবশ্যই সাথে সাথে বলবা, আমরা ওটাকে স্কিপ করে অন্য জিনিস চলে যাব। সো নাও যদি এখন আমরা বলি যে এই আনঅ্যাম্বিগুয়াস রেঞ্জের এখানে আরেকটা টার্ম চলে আসে যেটাকে বলা হয় সেকেন্ড টাইম অ্যারাউন্ড ইকো। এই যে টার্গেট থেকে যে রিফ্লেক্টেড সিগন্যালটা আসে এটাকেই বেসিক্যালি ইকো বলা হয়ে থাকে। যদি এমন হয়ে থাকে যে আমার টার্গেট থেকে যে রিফ্লেকশনটা আসছে সেটা সেকেন্ড পালসের পরে আসছে, তার মানে নেক্সট পালসের পরে, এই কেসটা যদি হয়ে থাকে যেটা বলছিলাম, নেক্সট পালসের পরে যদি আমার রিফ্লেকশন চলে আসে তাহলে এই ধরনের ইভেন্টকে, এই ধরনের এফেক্টকে বলা হয় সেকেন্ড টাইম অ্যারাউন্ড ইকো এফেক্ট। ঠিক আছে, সেকেন্ড টাইম অ্যারাউন্ড ইকো এফেক্ট বলা যাবে এটাকে। এই পিডিএফ-এই দেখবে এইটার রিলেটেড ম্যাথ দেওয়া আছে, আমি এখন ম্যাথটা স্কিপ করে যাচ্ছি, বাট এই ধরনের বেসিক ইকুয়েশন ইউজ করেই এই ম্যাথ আছে, সো না পারার কথা না। নেক্সট যদি আমি চলে যাই রাডারের মেইন ইকুয়েশনে, রাডারের মেইন ইকুয়েশনটা এই যে গত ক্লাসে আমরা স্যাটেলাইটের লিঙ্ক ইকুয়েশন যেটা করে এসেছিলাম অনেকটাই ওইটার মতো। ইউজুয়ালি যখন রাডারে মেইন রেডিয়েটর, যে মেইন ট্রান্সমিটার এন্ড থেকে যে রেডিয়েট করে থাকে সে সব দিকে রেডিয়েট করে। দেখেছি নাকি আমরা এরকম বিভিন্ন আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সিতে রাডার অনেক ছোটখাটো, তোমরা তো অনেক প্রজেক্ট, অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করো, দেখেছো নাকি কোথাও এরকম রাডার বানিয়ে রেখেছে? ওই যে তোমার কি জানি আরডুইনো দিয়ে সোনার দিয়ে প্রজেক্ট করতে সোনার দিয়ে যে প্রজেক্ট গুলা, হ্যাঁ কি করে এখানে বেসিক্যালি ম্যাম পালস, সোনার থেকে হচ্ছে পালস যায়, পালস হচ্ছে আরেকটা এরিয়া রিসিভ করা হয়, ওটা দিয়ে হচ্ছে ডিসটেন্স মেজার করে বা হচ্ছে যে ম্যাপিং করে। আচ্ছা, বাট ওই যে পালস যেটা যায় বলতেছো, ওই পালসটা কিভাবে পাঠায়, সব দিকে কিভাবে পাঠায়? বেসিক্যালি একটা মোটর থাকে ছোট্ট, দেখবা যে ওই সোনারের যে ট্রান্সমিটার সে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে এবং সব দিকে পালস পাঠাতে থাকে। ঠিক আছে, সো যদি আমি এখন চিন্তা করি যে আমার একটা ট্রান্সমিটিং অ্যান্টেনা আছে যে পাওয়ার ইউনিফর্মলি অল ডিরেকশনে এখন রেডিয়েট করছে, লাইক আইসোট্রপিক অ্যান্টেনা যদি রেডিয়েট করে থাকে তাহলে আমরা বলতে পারি পাওয়ার ডেনসিটিটা হচ্ছে পিটি বাই 4πr²। এটা গত ক্লাসেই আমরা করে এসেছি, তাই না? বা আমরা আরেকটা জিনিসও বলেছিলাম যে অ্যাকচুয়ালি আইসোট্রপিক রেডিয়েটর এক্সিস্ট করে না, সো বেসিক্যালি যেই দিকে অ্যান্টেনার গেইন থাকবে ওই দিক বরাবরই মেইনলি সে রেডিয়েট করবে। তো তার মানে সেইখান থেকে আমরা বলতে পারি পিটিজি ডিভাইডেড বাই 4πr², রাইট? এখন যেখানে চলে আসবে যে এখন এই সিগন্যালটা, এই পার ইউনিট এরিয়ার সিগন্যালটা যখন টার্গেট রিসিভ করে থাকবে তখন টার্গেট একটা সার্টেন পোর্শন অফ দা পাওয়ার রিসিভ করবে এবং রিফ্লেক্ট করবে ডিফারেন্ট ডিরেকশনে। সো যেই পাওয়ারটা টার্গেট রিসিভ করছে, কতটা পাওয়ার টার্গেট রিসিভ করবে সেটা কিন্তু ডিপেন্ড করবে
টার্গেটের এরিয়ার উপরে। মনে আছে গত ক্লাসে এগুলা এফেক্টিভ এরিয়া ইত্যাদি ইত্যাদি রিসিভারের এফেক্টিভ এরিয়ার কথা বলেছিলাম না আমরা? এখান থেকে একটা টার্ম চলে আসবে, রাডার ক্রস সেকশন অফ দ্য টার্গেট। রাডার ক্রস সেকশন বলতে টার্গেটের ওই এফেক্টিভ এরিয়াটা বোঝায় যেই এরিয়া জুড়ে টার্গেটটা পাওয়ার রিসিভ করছে। ওকে, সো লেটস সে যদি টার্গেটের এই রাডার ক্রস সেকশনটা হয়ে থাকে সিগমা, তাহলে সেই কেসে আমরা বলতে পারি দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার দ্য টার্গেট ইজ রিসিভিং ইজ PTGT by 4 pi r square টাইমস সিগমা। ঠিক আছে কথাটা? সিগমাটা আমি কি বলছি? সিগমাটাকে আমি বলছি রাডারের ক্রস সেকশন, যেই রাডারের ক্রস সেকশন বলি টার্গেটের সেই ক্রস সেকশন যেই ক্রস সেকশনে সিগন্যালটা সে রিসিভ করছে। এবং সিগন্যালটা যে মানে সিগমাটা যে শুধুমাত্র এরিয়ার উপর ডিপেন্ড করে তা না, সিগমাটা কাইন্ড অফ একটা কমপ্লেক্স ফাংশন। সিগমাটাকে আমরা যদি ভালো করে এখানকার থেকে দেখে বলি, হ্যাঁ, সিগমা একটা মেইনলি একটা complex function of the target surface area as well as many other factors which depends on the characteristics of the target. তার মানেটা কি? আমি যেই টার্গেটটা ইউজ করছি অবশ্যই তার এরিয়া একটা ফ্যাক্টর, টার্গেটটা কোন মেটেরিয়ালের, তার প্রপার্টি কি আছে সেটা একটা ফ্যাক্টর। এই সমস্ত ফ্যাক্টরের উপরেই কিছু সিগন্যালের রিসেপশনটা ডিপেন্ড করবে। যেই এরিয়া জুড়ে টার্গেটের সিগন্যাল রিসেপশন হয় সেই এরিয়াটাকেই বলা হচ্ছে রাডার ক্রস সেকশন অফ দা টার্গেট। ঠিক আছে কথাটা? বুঝাতে কি পারলাম? নাও এই যে পরিমাণ সিগন্যাল টার্গেট রিসিভ করলো, লেটস সে থিওরিটিক্যালি যদি চিন্তা করি ওই একই পরিমাণ সিগন্যাল টার্গেট রিফ্লেক্ট ব্যাক করবে, তাই না? নাও এই সিগন্যাল, এটা হচ্ছে টোটাল সিগন্যাল রিসিভড বাই দ্য টার্গেট। লিখি, যদিও লেখা আছে তারপরেও লিখি, টোটাল সিগন্যাল রিসিভড by the target. Now এই সিগন্যালটাই রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট ব্যাক যদি করে পার ইউনিট এরিয়াতে কতটা সিগন্যাল রিফ্লেক্ট করবে, এই যেই ভ্যালুটা আছে সেইটা ডিভাইডেড বাই 4 pi r square। এগ্রিড? বুঝাতে পারছি? না বুঝলে বলো, আমি আবার লিখে লিখে করব। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও যাচ্ছে, আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিই। সো প্রথম থেকে বলি, একটা ট্রান্সমিটার সিগন্যাল ট্রান্সমিট করছে। ট্রান্সমিটার যখন সিগন্যাল ট্রান্সমিট করছে, লেটস সে ইউনিফর্মলি সে অল ডিরেকশনে পিটি সিগন্যাল ট্রান্সমিট করছে। বাট যেহেতু এই সিগন্যালটার একটা অ্যান্টেনাটার একটা প্র্যাকটিক্যালি একটা অ্যান্টেনার গেইন আছে, সো তাহলে আমি পিটি জি এইরকম ভাবে টোটাল পাওয়ার ট্রান্সমিটেডটা চিন্তা করলাম। এবার টোটাল পাওয়ার ট্রান্সমিটেডটাকে যদি আমি টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো? ইউনিট এরিয়াতে ট্রান্সমিটার কতটুকু সিগন্যাল ট্রান্সমিট করছে সেই জিনিসটা। নাও দিস সিগন্যাল ইজ রিসিভড বাই দ্য রিসিভার। রিসিভারের আবার একটা টার্গেট ক্রস সেকশন আছে সিগমা, যেটা কিসের উপর ডিপেন্ড করে? তার এরিয়ার উপর ডিপেন্ড করে। এটা একটা বেসিক্যালি কমপ্লেক্স ফাংশন, তার এরিয়া এবং ওই মিডিয়ামের ডিফারেন্ট প্রপার্টির উপরে ডিপেন্ড করে। সো নাও এই সিগন্যালটা যখন রিসিভার রিসিভ করছে, সে কি পাচ্ছে? PTG by 4 pi r whole square sigma। ওকে, নাও আমি ধরে নিলাম এই সিগন্যালটা
টোটাল সিগন্যালটা রিফ্লেক্ট ব্যাক করছে। সো নাও যখন রিফ্লেক্ট ব্যাক করছে পার ইউনিট এরিয়াতে কতটুকু সিগন্যাল ব্যাক করে? টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল এরিয়া, তাই না? টোটাল রিফ্লেক্টেড এনার্জি ডিভাইডেড বাই টোটাল এরিয়া। সো এখানে টোটাল রিফ্লেক্টেড এনার্জি হচ্ছে এইটা, যেটা হচ্ছে পিটিজি বাই 4 পাই আর হোল স্কোয়ার সিগমা, আর টোটাল এরিয়া কি 4 পাই আর হোল স্কোয়ার। ঠিক আছে কথাটা? এখন কি বোঝাতে পারছি? হ্যাঁ না আচ্ছা, সো এইটা যদি হয়ে থাকে পার ইউনিট এরিয়াতে রিফ্লেক্টেড এনার্জি, তাহলে ট্রান্সমিটারের যদি এফেক্টিভ এরিয়া হয়ে থাকে এই মানে বা ট্রান্সমিটার এন্ড যেটা বলছি, যেখানে ট্রান্সমিটার অ্যান্টেনাও আছে রিসিভার অ্যান্টেনাও আছে, তাহলে এখানে রিসিভার না বলে এটাকে টার্গেট বলি, এই দিকটাকেই রিসিভার বলি। সো রিসিভার অ্যান্টেনা টোটাল এনার্জি কতটুকু রিসিভ করবে? পিটিজি ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই আর square whole square time the effective area of the receiving antenna. ওকে, ঠিক আছে কথাটা? তার মানে this is the received power of the receiver section, let's say. এখান থেকে রাডার রেঞ্জের ইকুয়েশন বের করা যাবে। আমরা খুবই সামান্য একটু এলেই রাডার রেঞ্জের ইকুয়েশন করা যাবে, বাট আজকে যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছে এখানেই আমরা শেষ করছি। ঠিক আছে কথাটা? ওকে, একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো। ম্যাম ইফেক্টিভ এরিয়া আমরা এই ইকুয়েশনে আবার ফ্যাক্টর ইন করার রিজনটা কি? মানে এমনিতে আমরা তো সিগমা, আমরা তো পার ইউনিট এরিয়াতে রিফ্লেক্টেড এনার্জি ধরলাম, এখন এটাতে টোটাল এরিয়াতে কতটুকু আসছে সেটাও তো ধরতে হবে, বুঝতে পারছি না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ওকে, জাস্ট তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। গত ক্লাসেরও রবিবার দিনের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় নাই, এখন সেটাও নিয়ে নিব। এক মিনিট। আপনার সিস্টেম হ্যাং হয়ে গেছে।
ওকে, যারা আছো লাস্ট ক্লাস সহই বলো, হ্যাঁ। নাজমুল সাকিব, ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। আচ্ছা। আদ্রিতা আনোয়ার, প্রেজেন্ট ম্যাম। অভিজিৎ দে, লাস্ট ক্লাসে কি ছিলা? ম্যাম লাস্ট ক্লাসে ছিলাম। না না না, অভিজিৎ দে। না ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম না। ফয়জুল রাকিব, জি ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। মালিশা ইসলাম তপতি, প্রেজেন্ট প্লিজ ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। মার্জিয়া সুলতানা, প্রেজেন্ট প্লিজ, লাস্ট ক্লাসে ছিলাম। মামুন শেখ, ইয়েস ম্যাম, আমি লাস্ট ক্লাসে ছিলাম। আমিনুল হক চৌধুরী, প্রেজেন্ট ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। মোর্শেদ আলম, ইয়েস ম্যাম, ম্যাম দুটাই ছিলাম। শাফকাত হোসেন, জারিফ হোসেন, পূজা রায়, প্রেজেন্ট ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। অমিত বসাক, ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। রাকিবুল হাসান শাওন, ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসেও ছিলাম। শাহমাদ মুস্তাফি, ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। সাইফুজ্জামান, বিধান বারই, প্রেজেন্ট ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম না ম্যাম। দোহাউদ্দিন, ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। তানজির আলী, ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। অমনশ্রী দাস। ইয়েস ম্যাম, লাস্ট ক্লাসে ছিলাম। তোমাদের এখানে অ্যাটলিস্ট একজন লাস্ট ক্লাসে ছিল না, বাট বলতেছে ছিল। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমি হেড কাউন্ট করছিলাম, বাট কি যে লাভ হবে, একদিনের অ্যাটেন্ডেন্সে কি আর আসে যাবে। এনিওয়ে, ঠিক আছে। এই বুড়া ম্যাম, বয়স- বলো বলো, আমাদের ম্যাটল্যাবের প্রেজেন্টেশনটা 25 তারিখ না নিয়ে 24 তারিখ নেওয়া যায় না? রোববারে। হ্যাঁ, তোমাদের রোববারে কি 1:30 থেকে তোমরা ফ্রি? জি ম্যাম, ল্যাব নাই, রোববারে ল্যাব ঠিক নাই। আছে, আরো বেটার, ইভেন বেটার। আমিও চাই যে যদি তোমাদের বাকিদের কোনো সমস্যা না থাকে, তাহলে আমার কোনো সমস্যা না। ওকে, তাহলে শেষ করলাম আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ।